মহিলা, জায়া, রমণী যে নামেই ডাকি না কেন তাতে কি নারীর পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ পায়? ইতিহাসের স্বর্ণের অক্ষরে যাদের নাম লেখা আছে তাতে নারীর সংখ্যা কতটুকু? নারীর ক্ষমতায়ন কথাটি কেন আলাদাভাবে এত বলতে হয়? ধর্মের সাথে নারীর অধিকার আর দেশীয় আইনে নারীর অধিকার কি পরিপূরক নাকি সাংঘর্ষিক? নারীর শিক্ষা, অধিকার, সামাজিক অবস্থা, রাজনীতি নিয়ে আমাদের অপরাজিতা বিডির আজকের আয়োজন। আমাদের সাথে আলোচনায় আছেন মার্দিয়া মমতাজ, প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। এবং সেই সাথে আছেন ডক্টর সাজেদা হুমায়রা, একাডেমিক ও গবেষক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এছাড়াও অনলাইনে মালয়েশিয়া থেকে যুক্ত আছেন ডক্টর ফাতেমা রুহানি, লেখক ও গবেষক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অপরাজিতা বিডির প্রোগ্রামে। আজকে প্রথম প্রশ্ন করছি ডক্টর সাজেদা হুমায়রাকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, নারীকে ইসলামের দৃষ্টিতে নারীর অবস্থান কি? ধন্যবাদ। নারী এই শব্দটা শুনলে আসলে মাথায় অনেক কিছু ঘুরপাক করে। নারী শব্দটার সাথে জড়িয়ে আছে অনেক প্রশ্ন, আবার অনেক সমস্যা, অনেক সম্ভাবনা। নারী একজন মা, একজন স্ত্রী এবং একজন দায়িত্বশীল কর্মকর্তা। আসলে আমরা যদি এভাবে বলি যে নারী শুধুমাত্র একটা সত্তাই না, বরং নারী হচ্ছে এমন একটি চালিকা শক্তি যাকে ছাড়া পুরো পৃথিবী স্তব্ধ, যাকে ছাড়া পুরো পৃথিবী স্থবির। তবু আমরা দেখি যে নারীর মূল্যায়ন হচ্ছে না কোনোভাবেই। এই যে একবিংশ শতাব্দীর এই ঝলমলে পৃথিবীতে দাঁড়িয়েও আজও আমরা দেখতে পাচ্ছি নারী অনেক ক্ষেত্রেই উপেক্ষিত, নারীর ভূমিকা প্রশ্নবিদ্ধ। একটা সমাজ গঠনে, সমাজের উন্নয়নে নারীকে সম্পৃক্তকরণের মূল হাতিয়ার হচ্ছে নারীর যথাযথ মর্যাদা দেয়া। কারণ নারীকে ছাড়া সমাজ ব্যবস্থা সম্পূর্ণ অচল। আমরা জানি যে নারী এবং পুরুষ মিলেই একটা সমাজ গঠিত হয়। পুরুষ মানবতার এক অংশের প্রতিনিধিত্ব করেন এবং নারী আরেক অংশের প্রতিনিধিত্ব করেন। সো নারীকে ছাড়া মানব সমাজ কল্পনাই করা যায় না। এক্ষেত্রে আমার ইসলামী স্বর্ণযুগের একজন বড় স্কলার আল্লামা ইবনুল কাইয়িমের একটা কথা খুব মনে পড়ছে। তিনি বলেছেন যে নারীরা হচ্ছে সমাজের অর্ধেক, তবে বাকি অর্ধেক অংশেরও জন্ম দেয় নারীরা। নারীরাই যেন পুরো সমাজ। আমরা দেখি যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রহমত এবং নিয়ামত দেওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য করেননি, এবং তিনি যখন বিধান দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু তিনি নারী এবং পুরুষের মধ্যে অধিকার এবং মর্যাদায় কোনো পার্থক্য করেননি। তবে আমরা দেখি যে আল্লাহ নারী এবং পুরুষের দায়িত্ব কর্তব্যে কিছুটা ভিন্নতা করে দিয়েছেন। সেখানে আমরা ভিন্নতা দেখতে পাই, কারণ আমরা জানি, আমরা দেখেছি যে সৃষ্টিগতভাবেই নারী এবং পুরুষ আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। সো এই ভিন্নতাটা কল্যাণকর। এই ভিন্নতাটা আমরা বলতে পারি মহান আল্লাহর নারী ও পুরুষের প্রতি একটা অনুগ্রহ স্বরূপ। ওয়েস্টার্ন কালচারের প্রভাবে বা ইসলাম সম্পর্কে না জানার কারণে বা অজ্ঞতার কারণে আমরা দেখি যে সমাজে, বিশেষ করে বাংলাদেশের সমাজে, নারীদের অধিকার বাস্তবায়িত হচ্ছে না। নারীর যেই মর্যাদা বা যেই অধিকার, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এটা স্বীকারই করা হচ্ছে না। আমরা যদি একটু পেছনের দিকে যাই, ইসলাম পূর্ব যুগে, সে সময় নারীদের অবস্থা কেমন ছিল? আমরা জানি সে সময় নারীদের কোনো অধিকার ছিল না, কোনো মর্যাদা ছিল না। নারীরা ছিল লাঞ্ছিত, নির্যাতিত, চরম অবহেলিত এবং অধিকার হারা। এরপর ইসলামের যখন আবির্ভাব হয়, তখন আমরা দেখি যে ইসলাম নারীদের ব্যাপারে একটা যুগান্তকারী সিদ্ধান্ত দেয়। নারীদেরকে মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয়। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ নারীদের বিষয়ে কথা বলেছেন। নারীর অধিকার, দায়িত্ব, কর্তব্য, নারীর মর্যাদা, সমস্যা, সমাধান। এই প্রসঙ্গে আমি কোরআনের একটা আয়াত উল্লেখ করতে চাই, সূরা আন-নিসার 124 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন, নারী বা পুরুষ সে যদি মুমিন অবস্থায় আমলে সালেহ করে, অর্থাৎ সৎ কাজ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এবং এক্ষেত্রে বিন্দুমাত্র অবিচার করা হবে না। এই আয়াতের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে কোরআন কিভাবে নারীকে রেখেছে, কোন দৃষ্টিতে। মহান আল্লাহ প্রতিদান দানের ক্ষেত্রেও কোনরূপ পার্থক্য করেননি নারী এবং পুরুষের মধ্যে। এখানেই বোঝা যাচ্ছে নারীর মর্যাদা কোরআনের দৃষ্টিতে কেমন। অনেক ধন্যবাদ ডক্টর সাজেদা হুমায়রা। আপনি নারী ও পুরুষের ইসলামে তাদের অধিকার সম্পর্কে বললেন। এর পরে আমরা চলে আসব ডক্টর ফাতেমা রুহানির কাছে।
ফাতিমা রুহানির কাছে আমার প্রথম প্রশ্ন করার আগে কিছু কথা বলবো। ভারতীয় একটা মিথ আছে এরকম, নারীরা যদি পড়াশোনা করে তাহলে সংসারে অমঙ্গল হয়। এটা থেকে যদি আমরা শুরু করি তাহলে কি আমরা বলতে পারি যে নারীদের শিক্ষার বর্তমানে প্রয়োজনীয়তাটা কি, অথবা এভাবে কি আমরা বলতে পারি যে নারীর উচ্চ শিক্ষার কি আসলেই প্রয়োজন আছে, যদি আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেমন পুরুষ পৃথিবীতে কর্তৃত্ব করেছে, পৃথিবীকে বসতি উপযোগী করেছে, তার সাথে সাথে কিন্তু নারীও পৃথিবীকে সুশোভিত, ফললিত করতে নারীও পুরুষের পাশে ছিল। আর সময়ের যত অতীতে আমরা যাব, আমরা কিন্তু দেখি যে বিভিন্ন সময় সঠিক জ্ঞানের অভাবে মানুষ বিভিন্ন ধরনের কুসংস্কার এবং ধারণা দিয়ে আক্রান্ত ছিল বা ঢেকে ছিল। যখনই সঠিক জ্ঞান এসেছে তখনই কিন্তু এই ভুল ভ্রান্তিগুলো ঠিক আলো এসে যেরকম অন্ধকারকে তাড়িয়ে দেয় সেরকম করে সরে গেছে। নারীর ব্যাপারে সবসময় মানুষ চিন্তা করেছে যে সে কেমন সৃষ্টি, তাকে 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 দিয়ে কি করণীয়, তাকে কতখানি করতে দেওয়া হবে, কতখানি করতে দেওয়া হবে না। কারণ সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নারীকে দুর্বল করেছেন। তো সমাজের অতীত সময়গুলোর দিকে আমরা তাকালে আমরা দেখতে পাবো যে নারীকে নিয়ে অনেক ধরনের চিন্তা হয়েছে, গবেষণা হয়েছে, কথা হয়েছে, সমাজে অনেক প্রচলন হয়েছে। কিন্তু যখনই সঠিক জ্ঞান এসেছে, নারী সম্পর্কে, নারী নিজেকে চিনতে পেরেছে, সমাজ চিনতে পেরেছে, নারীর ভূমিকা, নারীর অবস্থান, নারীর যোগ্যতা, এই বিষয়গুলো যখন সামনে এসেছে, তখন কিন্তু পুরনো অনেক কিছুই দূরীভূত হয়েছে। আমরা প্রাচীন ভারত কেন, আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় যখনই সেখানে জ্ঞানের অভাব ছিল বা সঠিক বিষয়টির অভাব ছিল, তখনই আমরা দেখেছি যে সেখানে নারীকে নিয়ে অনেক ধরনের ভুল ভ্রান্তি ছড়ানো ছিল। ইভেন শুধুমাত্র নারী অমঙ্গলের নারী মানে অমঙ্গলের একটা ব্যাপার, এটা তো অনেক পরের কথা। নারীকে জীবন্ত পুড়িয়ে ফেলারও ইনস্ট্যান্স সমাজে আছে। কাজে এগুলো হচ্ছে যে বুঝতে না পারা, সঠিককে জানতে না পারা। যখন আমরা সঠিক জ্ঞান আসে তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে নারীর পরিচয় কি। নারীর পরিচয় হচ্ছে নারী পুরুষ উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াকে আবাদ করার জন্য। দুনিয়াকে আবাদ করার জন্য, দুনিয়াকে মানুষের উপযোগী রাখার জন্য, দুনিয়াকে তমুদ্দুনকে বিকশিত করার জন্য। আর তমুদ্দুনের বিকাশের প্রয়োজনই নারী এবং পুরুষ সবসময় পাশাপাশি হেঁটেছে। আর এই পাশাপাশি হাঁটতে হাঁটতেই কিন্তু সভ্যতাকে বিকাশ করেছে, সভ্যতার প্রসার হয়েছে। কাজে আমাদেরকে নারীকে নিয়ে যখন আমরা কথা বলবো, নারীকে নিয়ে যখন আমরা ভাববো, তখন আমাদের ধারণাকে সঠিক খাতে প্রবাহিত থাকতে হবে। না হলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি এবং ধারণাগুলো আমাদেরকে গ্রাস করে নেবে। ধন্যবাদ ডক্টর ফাতিমা রুহানি। আমাদের দেশে আরো বেশি মিথ প্রচলিত আছে যে নারী বেশি শিক্ষিত হলে ঘর ভেঙে যায়, অথবা এরকম কিছু কথা আছে যে আমরা দেখি স্কুল কলেজে ভালো রেজাল্ট করছে নারীরা। ডক্টর রুহানি, আপনার কাছে আমার এবারের প্রশ্ন, আমরা বলে থাকি বাচ্চা কাচ্চা বা ঘর সামলাতে নারীদের এত পড়াশোনা করতে হয় না, তাহলে একজন নারী কেন উচ্চশিক্ষিত হবেন? আসলে এই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা এখনো সমাজের সব দিক থেকে আমরা নারীকে একটা সুন্দর পরিবেশ দিতে ব্যর্থ হয়েছি। কারণ আপনার শেষ কথাটা দিয়ে আমি উত্তরটা শুরু করি যে মেয়েরা যখন বাবা মার প্রোটেকশনে বা বাবা মার আগলের ভেতর থাকে, তখন তারা তার যোগ্যতা এবং দক্ষতার প্রকাশ করতে পারছে, পরিচয় দিতে পারছে। কিন্তু যখন সে তার বাস্তব জীবনে প্রবেশ করে বা সে যখন মূল সমাজে প্রবেশ করে তার কর্মদক্ষতা প্রকাশ করার জন্য, তখন সে যেভাবে তার শিক্ষা জীবনে সে নিজেকে প্রকাশ করতে পেরেছিল সেটা সেভাবে পারে না। এটার কারণ কি তাহলে? নারীর দক্ষতার অভাব, যোগ্যতার অভাব। কারণ সে কিন্তু তার যোগ্যতা এবং দক্ষতাকে তার শিক্ষা জীবনে সে দেখিয়েছে এবং সেখানে সে সমানভাবে কম্পিট করেছে। কিন্তু কর্মজীবনে যখন আমরা নারীকে পিছিয়ে যেতে দেখি, এটাকে আমি নারীর দিকে আঙ্গুল তুলবো না, এটা আমি সমাজের দিকে আঙ্গুল তুলবো। কারণ হচ্ছে সমাজ হয়তো যেভাবে তার বাবা মা তাকে তার যোগ্যতা এবং দক্ষতার পরিচর্যা করেছে, আমরা সমাজ হয়তো তাকে সেই পরিচর্যাটিকে, সেই সুন্দর পরিবেশটিকে আমরা দিতে পারিনি।
যার কারণে যখন বাস্তব জীবনে তাকে প্রবেশ করতে হচ্ছে, বাবা মার ছায়া থেকে যখন তাকে তার অন্য একটা জগতে প্রবেশ করতে হচ্ছে, তখন হয়তো সে সেই সুন্দর প্রোটেকশন বা অভিভাবকত্ব, যার মাধ্যমে সে তার যোগ্যতা এবং দক্ষতাকে সমাজের কল্যাণের পথে কাজে লাগাবে, সেটা হয়তো সে তখন আর করতে পারছে না, হারিয়ে যাচ্ছে। আর দ্বিতীয় যে মিথটা আমাদের মাঝে প্রচলন আছে, যে শিক্ষা এবং কর্মদক্ষতা বা কর্মজীবনে নারীর ব্যাপকভাবে অংশগ্রহণ ডিভোর্সের সংখ্যা বা সংসার ভেঙে যাওয়ার একটা বড় কারণ। এটা নিয়ে আসলে অনেক গবেষণাও হয়েছে, এটা নিয়ে অনেক কথাও হয়েছে, আলাপও আছে, আলোচনাও আছে। তো বিষয়টা নিয়ে আসলে আমরা যদি একটু ডিপলি ভাবি, তাহলে আমরা বুঝবো যে আসলে শিক্ষা এবং কর্মদক্ষতা একজন নারীকে কিন্তু সচেতন এবং ব্যক্তিত্ব সম্পন্ন করে তোলে। কাজে আমাদের সমাজ যদি একটা নারীর জন্য, একজন ব্যক্তিত্ব সম্পন্ন নারীর জন্য উপযোগী থাকে, তখন কিন্তু সে যেরকম ভাবে তার কর্মক্ষেত্রে দক্ষতা দেখাবে, সেরকম ভাবে সে তার পরিবারেও কর্মদক্ষতা প্রকাশ করার মতো অনুভূতি তার থাকবে। কিন্তু যেটা হয় যে প্রথমত সমাজে আমাদের একদম ছোটবেলার থেকে যে মোরালিটির চর্চা, নৈতিকতার চর্চা, এটা পুরোপুরি ভাবে না করেই আমরা সমাজকে নারীর কর্মক্ষেত্রের জন্য উন্মুক্ত করে দিচ্ছি। যার কারণে নারী যখন কর্মক্ষেত্রে যায়, তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের অনৈতিক এবং ইমোরাল পরিবেশের ভেতরে তাকে সংগ্রাম করতে হয়। এটার মাধ্যমে বেশিরভাগ সময় পরকীয়ার যে বিষয়টা, এটাও অনেক সময় কাজ করে নারীর সংসার ভাঙনের ক্ষেত্রে। এই জায়গাটাকে আমি বলবো যে অবশ্যই শুরুর থেকে নৈতিকতার প্রশিক্ষণ থাকতে হবে, যেন নারী যখন কর্মক্ষেত্রে যাবে তখন নিজে যেন সে নৈতিকতার উপর অটল থাকতে পারে, এবং সমাজের প্রত্যেকটা মানুষ নারীর ব্যক্তিত্বকে এবং নারীর মর্যাদাকে সম্মানের চোখে দেখে, এবং এখানে কোনো ধরনের অনৈতিক বিষয়কে কোনোভাবে সামাজিক ভাবে আগ্রহ তৈরির সুযোগ না থাকে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে, আমি একজন খুব বিখ্যাত মনীষীর কথা বলতে চাই। তার একটা লেখায় এরকম ছিল যে যেই শিক্ষা ব্যবস্থা একজন পুরুষকে বেয়াদব করে না, সেই শিক্ষা ব্যবস্থা কিভাবে একজন নারীকে বেয়াদব করতে পারে। কাজে যেই উচ্চ শিক্ষা একজন পুরুষকে সমাজকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার পেছনে ভূমিকা রাখে, অবশ্যই সেই শিক্ষা ব্যবস্থা একজন নারীকেও সমাজকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। একই শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত হয়ে এই নারী এবং পুরুষ তো কখনো মুখোমুখি হতে পারে না। ঠিক সেরকম ভাবে কর্মক্ষেত্রেও যেই নারীটি কর্মক্ষেত্রে দক্ষ, সেই নারীটি অবশ্যই তার ঘরে তার পারিবারিক যে পরিবেশের যে মোরালিটি, নৈতিকতা এবং পারিবারিক পরিবেশের যে সংরক্ষণ, সেখানেও সে দক্ষতা দেখাতে সক্ষম হবে যদি তাকে সেই পরিবেশটি দেওয়া হয়। কাজে এই সব ক্ষেত্রেই আসলে একজন নারীকে একদম ছোটবেলা থেকে তৈরি করে নিতে হবে, যেন সমাজে নৈতিকতা এবং মোরালিটির চর্চা থাকে। সমাজে যখন নারী কর্মজীবনে প্রবেশ করবে, সেখানে যেন সে নিরাপত্তা পায়, এবং অনৈতিক এবং মূল্যবোধের কোনো অবক্ষয় যেন তার কর্মক্ষেত্রকে, তার সংসার বা তার পরিবারের মুখোমুখি দাঁড় করাতে না পারে। ধন্যবাদ ডক্টর ফাতিমা রুহানি। চলে আসছি মার্জিয়া মমতাজের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন, নারীদের যদি সমস্ত চাহিদা ঘরে বসেই পূরণ হয়, তাহলে তাদের বাইরে যাবার দরকারটাই বা কি? অনেক ধন্যবাদ প্রশ্নটার জন্য। এখনকার সময় এটা খুব বার্নিং একটা প্রশ্ন আমার মনে হয়, এবং আমার মনে হয় যে মহিলারা বাইরে কাজ করেনও, তারা জীবনের কোনো না কোনো পর্যায়ে এই কথাটা চিন্তা করেন। আমি যদি এটাকে একটু বেসিক থেকে দেখি, একজন নারী একজন মানুষও বটে, তাই তো? তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে শুধু কি এটা একটা পোষা প্রাণী যে তার কিছু চাহিদা থাকবে, সেই চাহিদাগুলো ঘরে পূরণ হয়ে যাবে, সে একটা জায়গায় থাকবে? বিষয়টা তো আসলে সেটা না। এখন যদি বাস্তবতায় তাকাই, যেই পুরুষ একটা ঘরে একজন নারী এবং পুরুষ থাকছেন, এবং সেই ঘরের পুরুষটি হয়তো বাইরে কাজ করছেন এবং তিনি মূল উপার্জনের কাজটি করছেন, এবং নারী ঘরে থাকছেন। নারীকে আসলে ঘরে থাকছেন, তাহলে বাচ্চাদেরকে যে দিনের মধ্যভাগে একবার স্কুলে আনা নেওয়া করতে হয়, সেই কাজটা কে করছে? হ্যাঁ, বাজার ঘাট করতে হয়, তার কিছু প্রয়োজনীয় জিনিস আনতে হয়, হ্যাঁ, তার সামাজিকতা আছে। তাহলে নারী কিন্তু আসলে ঘরে থাকছেন না আসলে। হ্যাঁ, এখন যদি বলি যে ফরমালি চাকরি ক্ষেত্রে যাওয়া, এটা নিয়ে যদি কথা বলি, প্রত্যেকটা মানুষ হিসেবে তার কাছে তার মেধা, যোগ্যতা, তার শিক্ষার একটা দায় আছে। এটা যদি সে পূরণ করতে চায়, তাহলে হয়তো সে এক জায়গায়, সে ঘরে থেকেও একটা বিজনেস করতে পারে, সে হয়তো কোনো জায়গায় স্বেচ্ছাশ্রম দিতে পারে, যেটা সে বাইরে কাজ করছে কিন্তু পয়সা নিচ্ছে না, অথবা এমনও হতে পারে সে পয়সার বিনিময়ে এক জায়গায় কাজ করছে।
আবার এমনও হতে পারে সে পছন্দ করলো যে আমার প্রয়োজনটা এখন এরকম, হয়তো আমার একটা অসুস্থ বাচ্চা আছে, হয়তো আমার একটা এমন ছোট বাচ্চা আছে যেটার আর কোনো সাপোর্ট আমার চারপাশে নাই, আমি এখন বাসায় থাকবো। এই জন্য আমি এইটাকে জেনারেলাইজ ভাবে সাধারণভাবে সবার জন্য এরকম কোনো নিয়ম আসলে আমি ইসলামেও খুঁজে পাই নাই। এবং আমরা যদি দেখি উম্মুল মুমিনিন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী ছিলেন, তাদের সবার ক্যারিয়ার কিন্তু একরকম ছিল না। হ্যাঁ, আমরা যদি দেখি তার সবচাইতে কাছের নারী যারা ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা যদি চিন্তা করি, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা চিন্তা করি, এবং হযরত ফাতিমার কথা চিন্তা করি যিনি তার মেয়ে ছিলেন, তাদের তিনজনের জীবনে কিন্তু তিন রকম। তাদের ক্যারিয়ার যদি বলি তাহলে এটা তিন রকম। আবার সেখানে যদি জাইনাব বিনতে জাহাসের সাথে তুলনা করি তাহলে ক্যারিয়ার আরেক রকম। এবং প্রত্যেকটাকে আল্লাহর রাসূল স্বীকৃতি দিয়েছেন, তাই না? তিনি যেমন বলেছেন খাদিজা জান্নাতে একটা বিশেষ মর্যাদার অধিকারী হবেন, ফাতিমা জান্নাতে আরেকটা বিশেষ মর্যাদার অধিকারী হবেন। তিনি মারা যাওয়ার সময় বলছিলেন যে তার স্ত্রীদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা তিনি তার সাথে আগে মিট করবেন, তার মানে আগে মারা যাবেন। তো আল্লাহ রাসূলের ওয়াইফরা হাত মেপে তুলনা করতেন, কিন্তু একটা সময় দেখা গেল কে আগে মারা গেলেন, যিনি অনেক বেশি দান করতেন, এবং এই দান তিনি কোত্থেকে করতেন? তার নিজের ইনকাম থেকে। হ্যাঁ, তাহলে আমরা কেন সবাইকে একভাবে দেখবো? একটা নিয়ম দিয়ে সবাইকে চালানোর চেষ্টা করব। এখানে প্রত্যেকটা নারী তার পারিবারিক অবস্থা, তার সামাজিক অবস্থা, তার চারপাশের সাপোর্ট, তার নিজের ইচ্ছা, মেধা, তার শিক্ষা, এটা অনুযায়ী সিদ্ধান্ত নিবে। এখন সমাজ কি করবে? সমাজ সেটাকে সহযোগিতা করবে। আমার কথা হচ্ছে আমরা এমন একটা সমাজের দিকে যাব, আমরা তো আর প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা জায়গা তৈরি করতে পারবো না, কিন্তু আমরা এমন একটা সমাজের দিকে যাব যে সমাজটা যে কোনো ধরনের নারীর যে কোনো ধরনের বৈধ হালাল ইচ্ছাকে ফ্যাসিলিটেট করবে। এবং এটা শুধু নারীর ক্ষেত্রে কেন, এটা একটা পুরুষের ক্ষেত্রেও সত্যি। হ্যাঁ, আমরা আমাদের সমাজে দেখি একটা ছেলে ফটোগ্রাফার হতে চেয়েছে, তাকে হয়তো জোর করে ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয়েছে, তাই না? এবং একটা সময় গিয়ে তার এই ফ্রাস্ট্রেশনটা হয়তো সে তার পরিবারের উপর দিচ্ছে, এটাও তো হেলদি না। আমি যদি একটা নারীকে বলি যে না তুমি ঘরেই থাকতে হবে, কিন্তু তার যোগ্যতা ছিল সে একটা ইউনিভার্সিটির ভিসি হবে, তার যোগ্যতা ছিল সে একটা এনজিও চালাবে, একটা সময় তার সেই ফ্রাস্ট্রেশন কিন্তু এই পরিবারেই ফেরত আসবে। সুতরাং আমরা যদি একটু লং টার্ম চিন্তা করি আর একটু ওপর থেকে দেখি, আমার মনে হয় আমরা একটা সমাজের দিকে যদি ফোকাস করি যে আমার সমাজ সব ধরনের মানুষের সব ধরনের ব্যাপারকে, বৈধ ব্যাপারকে ফ্যাসিলিটেট করবে, ব্যক্তিত্ব গঠনগুলো ওই রকম হবে, তখন আমি বলতে পারবো যে এটা এমন একটা সমাজ যেখানে প্রত্যেকে তার ইচ্ছা মতো কাজ করতে পারছে এবং আমি তাকে সাপোর্ট প্রোভাইড করতে পারছি। আমার মনে হয় আমাদের ওদিকে বেশি ফোকাস করা উচিত। এখানে তাহলে আরেকটা প্রশ্ন চলে আসে। প্রশ্নটা এরকম যে একজন নারী যার হয়তো অর্থনৈতিকভাবে তার স্বাবলম্বী হবার দরকার নাই, হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু তিনি চাচ্ছেন, একজন পুরুষ তার প্রয়োজনটা পূরণ করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে সেই নারী যদি সেই জবের প্রতি অনেক বেশি ফোকাস করে, তখন দেখা যাচ্ছে যে আরেকজনের যে জবের প্রয়োজনটা সেটা হয়তো বা পূরণ হচ্ছে না। কিংবা আমরা কথাটাকে এভাবেও বলতে পারি যে একটা সমাজে যখন ছেলে বা মেয়ে দুজনই যখন বেকার আছেন, তখন আমরা কি তাহলে ছেলে বেকারটাকে আগে ফোকাস করব কিনা, যে মেয়েদের বেকারত্ব দূর করার আগে কি আমরা ছেলেদের বেকারত্বটা দূর করার চেষ্টা করব? এখানে কিছু মজার কথা আছে যে একটা নারী যখন নিজের চাকরি থাকে সে তো একটা বেকারকে বিয়ে করে না, কিন্তু একটা ছেলের যখন চাকরি থাকে সে একটা বেকার মেয়েকে বিয়ে করে। হ্যাঁ, তো এই কথাগুলো আমি বলবো এগুলা চানাচুরের মতন খুব মুখরোচক কিছু কথা। মনে করেন একজন নারীর যোগ্যতা আছে একটা ব্যাংকের, সে একটা ব্রাঞ্চের ম্যানেজার, তো সে হঠাৎ করে মনে করলো যে আমার জায়গায় একটা ছেলে থাকলে তো খুব ভালো হতো, সে তার ফ্যামিলিটা রান করতে পারতো। ওই মহিলাটা ওই চাকরি ছেড়ে দিলে কি ওই বেকার ছেলেটাই কি এই চাকরিটা পাবে? কথা তো সেটা না। যেই চাকরিগুলোতে আমরা দেখি যে কম্পিটিশনের মাধ্যমে একজন নারী কিংবা একজন পুরুষ সিলেক্ট হন, কিছু কিছু জায়গা আছে যেখানে নারীরা প্রেফার্ড, কিছু কিছু জায়গা যেমন নার্সারি স্কুল, প্রি স্কুল, সেখানে একজন পুরুষকে নিয়েও লাভ নাই। হ্যাঁ, এগুলো স্পেশালাইজড জায়গা। আবার কিছু কিছু জায়গা আছে সেখানে পুরুষকে নিতে হবে। সেগুলো ছাড়া বাকি যেখানে প্রতিযোগিতা করে জায়গা পেতে হচ্ছে, সেখানে যদি মেধায় একজন নারী এগিয়ে আসেন তাহলে ক্ষতি কি? আমার কথা হচ্ছে, আমি আবার আমার আগের কথাটাই বলি যে একটা রাষ্ট্রের
তার প্রত্যেকটা নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়াটা তার কর্তব্য। এখানে আমি একজন ইন্ডিভিজুয়ালকে কিছুতেই রেসপন্সিবল করতে পারবো না যে সে কেন চাকরি করে, তার জায়গায় একটা ছেলে চাকরি করলে একটা ফ্যামিলি রান করতে, এটা করতে পারবো না। এখন মনে করেন আমি একটা ইন্টারভিউ বোর্ডে আছি, আমার সামনে দুইজন প্রার্থী, একজন যোগ্য আর আরেকজনের চাকরিটা দরকার, আমি কাকে দিব? নিশ্চয়ই যে যোগ্য, কারণ আমি এখানে তো চ্যারিটি করতে বসি নাই হয়তো। তাহলে আমার যদি একটা স্কিল সেট দরকার হয়, সেটার জন্য যার যোগ্যতা আছে আমি তো তাকে খুঁজে বের করব। সেই স্কিল সেটের জন্য যদি একটা নারী উঠে আসে, 10টা নারী উঠে আসে, তাহলে তো এখানে তার জেন্ডার পরিচয় নিয়ে তাকে অ্যাড্রেস করার মতন কোনো ঘটনা এটা না। সেক্ষেত্রে আমি বলবো যে এই ব্যাপারগুলোকে আসলে ব্যক্তি লেভেলে আমরা শুধু বুলি করার জন্য ব্যবহার না করে আমরা এটাকে ন্যাশনাল লেভেলে দেখতে পারা উচিত। ধন্যবাদ মার্জিয়া মমতাজ। আবার চলে যাচ্ছি ডক্টর সাজেদা হুমায়রার কাছে। ডক্টর সাজেদা হুমায়রা, আপনার কাছে আমার এখনকার প্রশ্ন, নারী কি ঘরের বাইরে যেতে পারবে? এক্ষেত্রে ইসলাম আসলে কি বলছে? ইসলামের পারমিশন কতটুকু এবং ইসলাম আসলে কতটুকু সীমা বেঁধে দেয় কিনা একজন নারী কর্মজীবী হিসেবে, এবং একজন নারী বাহিরে কতটুকু বের হতে পারবে? অনেকে মনে করছেন যে নারীর আসল কাজ হচ্ছে নারীর ঘরের ভেতরেই থাকবে, হ্যাঁ, নারী ঘরের বাইরে বের হতে পারবে না। তো ইসলাম এই ব্যাপারে কি বলে? ইসলাম বলে যে হচ্ছে নারীর এটা স্বাধীন ইচ্ছা, তিনি যদি চান যে তিনি ঘরের ভেতরে থেকেই সমস্ত কাজ করবেন, ঠিক আছে, সেটাও তিনি করতে পারবেন। যেটা আমরা দেখেছি যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি কিন্তু অতটা ঘরের বাইরে বের হতেন না, হ্যাঁ, তিনি ঘরের ভেতরে, তিনি একটু, আমরা বলতে পারি যে তিনি পর্দা মেনটেন করতেন। তারপরে হচ্ছে তিনি ঘরের বাইরে বের হয়ে কাজ করতে, ফোকাস হতে পছন্দ করতেন না। আবার আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেছি, তিনি ফোকাস হয়েছিলেন। তো দুইটা লাইফস্টাইলই ইসলাম অ্যালাউ করেছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে নারীরা কি ঘরের বাইরে বের হতে পারবে? তো এর উত্তরে আল্লাহ রাসূল বলেছিলেন যে হ্যাঁ, প্রয়োজনে অবশ্যই নারীরা ঘরের বাইরে বের হবে, তবে তারা ঘরের বাইরে বের হবে ইসলাম নির্দেশিত পোশাক পরে। এখানে কিন্তু তিনি নারীদেরকে নিষেধ করেননি, বরং তিনি বলেছেন যে হ্যাঁ, তারা অবশ্যই বের হতে পারবে, তবে তারা যেন হিজাব করে বের হয়, তারা যেন ইসলাম নির্দেশিত পোশাক পরে বের হয়। এছাড়া আমরা যদি আল্লাহ রাসূলের সময়ের উদাহরণ দেই, নারী সাহাবীরা সে সময়ে কিভাবে কর্মক্ষেত্রে কাজ করেছেন, সেক্ষেত্রে আমি একজন সাহাবীর কথা উল্লেখ করতে চাই, যেটা আসলে আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের একজন মেধাবী এবং এডুকেটেড নারী। মেধার জন্য আল্লাহ রাসূল তাকে খুব পছন্দ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময়ই তার সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন, বিশেষ করে ব্যবসায়িক বিষয়ে। তিনি ব্যবসায়িক নলেজ তার খুব ভালো ছিল শিফা রাদিয়াল্লাহু আনহার। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সময়কালে তাকে মদিনার সবচেয়ে বড় মার্কেট কন্ট্রোলারের দায়িত্ব দেওয়া হয়। তার দায়িত্ব ছিল তিনি মার্কেট ঘুরে সেখানে কোনো শরিয়া ভায়োলেশন হচ্ছে কিনা এটা দেখবেন, ক্রেতা বিক্রেতারা কোনো ইসলামী মূল্যবোধ বিরোধী কোনো কাজ করছেন কিনা, তিনি সেগুলো পর্যবেক্ষণ করে খলিফাকে রিপোর্ট করতেন। তো এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব ছিল। শিফা রাদিয়াল্লাহু আনহা সেই যোগ্যতা ছিল এবং সেই যোগ্যতাকে মূল্যায়ন করা হয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সেই যোগ্যতাকে মূল্যায়ন করেছেন। এভাবে আমরা দেখি যে নারীরা কর্মক্ষেত্রে সে যুগেও ছিল। হ্যাঁ, এমনকি আমরা কোরআনেও এমন কোনো নির্দেশনা পাই না যেখানে নারীদেরকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। বরং আমরা দেখেছি যে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে একটা সমাজ গঠনে নারী এবং পুরুষের দায়িত্ব কি হবে। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নারী এবং পুরুষের মূল দায়িত্ব হবে ৬টি। সেগুলো হচ্ছে, তারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে দূরে রাখবে, নামাজ কায়েম করবে, জাকাত দিবে, আল্লাহর আনুগত্য করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে। অর্থাৎ এসব কথার মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে মহান আল্লাহ নারীদের সব ভালো কাজে অংশগ্রহণকে স্বীকৃতি দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সাজেদা হুমায়রা। চলে আসছি ডক্টর ফাতেমা রুহানির কাছে। যেভাবে বলছিলেন ইসলামে আসলে নারীর মর্যাদা দেওয়া হয়েছে, এভাবে করেই নারী চাইলেই যে কোনো জায়গায় বের হতে পারছেন বা তার ইচ্ছে অনুযায়ী তিনি চাকরি, শিক্ষা, যে কোনো কিছু করতে পারছেন। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা আমরা দেখছি একটু ভিন্ন। আমাদের সমাজে এভাবে করে বলা হয় একজন মেয়ের আইকিউ কম অথবা মেয়ের বুদ্ধি কম, একটা সহজ কথা হয়তো বা সে বুঝতে পারে না, একটা কঠিন জিনিস সে হয়তো মাথায় ঢুকাতে পারছে না, অথবা তার ব্রেইন কম। এভাবে করে আমরা নানান ধরনের কথা বলে থাকি। এরপরও আবার এভাবে করে বলা হয়ে থাকে যে একজন নারী যখন ঘর সামলাবে
বা বাচ্চা মানুষ করবে, সেটার জন্য তো আসলে বেশি পড়াশোনার দরকার নেই। তাহলে একজন নারী কেন উচ্চশিক্ষিত হবেন, এটাই আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। আম, নারীর উচ্চ শিক্ষার কারণ কি? একজন পুরুষ উচ্চ শিক্ষার কারণ কি, সেটা কি আমরা খুঁজি? যে সেটা যদি আমরা না খুঁজি, নারী এবং পুরুষ যখন পাশাপাশি থেকে সমাজকে বিকশিত করায় ভূমিকা রাখছে, তখন কিন্তু নারী সমাজের একজন কর্ণধার, সমাজের একজন উপাদান হিসেবে তাকে কিন্তু আহ শিক্ষিত, মার্জিত ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। তাকে পাশে রেখে, তাকে পেছনে রেখে কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আর সন্তান প্রতিপালন, নারীর কোলে হচ্ছে মানব সভ্যতার ভবিষ্যৎ প্রতিপালিত হয়। হ্যাঁ, না, ওই সন্তান প্রতিপালন কিন্তু নারীকে ভবিষ্যৎমুখী করে। আমরা দেখেছি যে আমাদের দাদি নানীদের সময়কাল থেকে আমরা দেখি যে নারীর ভেতরে কিন্তু সঞ্চয়ের প্রবণতা পুরুষের থেকে বেশি। তার কারণ হচ্ছে নারী তার কোলে যখন শিশুকে প্রতিপালন করে, সেই শিশুর ভবিষ্যৎকে নিয়ে সে চিন্তিত, সেই শিশুর ভবিষ্যতের পৃথিবী নিয়ে সে চিন্তিত। কাজে সেই পৃথিবীকে ভবিষ্যতের জন্য উপযোগী করার জন্য সে কিন্তু সেই শিশুর জন্য সঞ্চয় করে, সেই শিশুর জন্য সে চিন্তা করে, শিশুর জন্য সে তার তার চিন্তার জায়গাগুলোকে সে প্রস্তুত করে। তো এজন্য যখন আমি একজন নারীকে সমাজের কন্ট্রিবিউশনে নিয়ে আসব, তখন কিন্তু আমি সেই সাথে সাথে মানব সভ্যতার ভবিষ্যৎকেও আমি সঙ্গে নিয়ে চলছি। তো এজন্যই আসলে নারী যখন নিজেকে পরিপূর্ণভাবে জ্ঞান, আহ, শিক্ষা এবং ব্যক্তিত্বে বিকশিত হবে, তখনই কিন্তু আসলে মানব সভ্যতাও ভবিষ্যতের পথে হাঁটতে পারবে সঠিকভাবে। কারণ পুরুষ কিন্তু মানে একটা ছোট্ট পরিবার থেকেই যদি আমি দেখি, পুরুষ কিন্তু বর্তমান নিয়ে চিন্তিত, আর নারী চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। কাজেই নারীকে যত বেশি আমরা আহ তৈরি করব, নারীকে যত বেশি আমরা প্রশিক্ষিত করব, এবং নারীকে যত বেশি আমরা সমাজের একটা কন্ট্রিবিউশনে তাকে নিয়ে আসবো, তত বেশি কিন্তু আমরা আমাদের সমাজ সভ্যতা, আমাদের পরিবার, আমাদের সবকিছুকে আমি ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবো। এজন্য আসলে সন্তান প্রতিপালনকে আমরা আহ কোনো ছোট্ট কথা দিয়ে ঢেকে দিতে পারি না। সন্তান প্রতিপালন অনেক সুদূর প্রসারী ভিশনের একটা অংশ। আর যুগ যুগ ধরে যখন সন্তান প্রতিপালন করছেন নারী, নারীর কোলে যখন সন্তান বড় হচ্ছে, তখন অবশ্যই সেই নারীকে যখন আমি সমাজ সংস্কার, সমাজকে চলমান রাখার যে কারিগর, তাদের পাশে নিয়ে আসতে পারবো, তখন আসলে সন্তানের জন্য উপযোগী একটা পৃথিবী আমরা তৈরি করতে পারবো। ধন্যবাদ ডক্টর রুহানি। এখানে আরেকটা সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি। কোনো নারী যদি উচ্চ শিক্ষিত হন, তিনি হয়তো গবেষক হলেন, অথবা তিনি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় হয়তো পিএইচডি করছেন বা পোস্ট পিএইচডি করছেন, তারপরে তিনি হয়তো বা ঘরে বসে থাকছেন, তাহলে এই তার উচ্চশিক্ষা তিনি নিলেন, অথবা তিনি যে গবেষক হলেন, তিনি গবেষণা করলেন, এই পড়াশোনাটার তাহলে আসলে কি দাম থাকলো? সেই ক্ষেত্রে কি সমাজ আবার সেই আগের কথায় চলে যাবে না, যে ঘর সংসার করতে আসলেই কি এত পড়াশোনার দরকার আছে? যখন আমরা উচ্চ শিক্ষা বলতে যেটা আমরা এখন সমাজে প্রচলিতভাবে বুঝি, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন বা পিএইচডি, এই জায়গায় যখন একটা নারী যান, তখন কিন্তু তিনি তার সামনে যে অপরচুনিটি গুলো আসে সেটাকে তিনি গ্র্যাব করেন। তিনি মাস্টার্স এর পরে হয়তো তিনি পিএইচডির সুযোগ পান, তিনি পিএইচডি করেন। তারপরে যখন তিনি তার কর্মজীবনে আসেন বা তার পরিবারের জীবনে আসেন, যেখানে তাকে তার পরিবারকে, তার সন্তানকে প্রতিপালন করার প্রয়োজনে যখন সমাজে তিনি বের হওয়ার মতো পরিবেশ পান না, অথবা তিনি প্রেফার করেন সন্তান প্রতিপালন অথবা সংসারে সময় দেওয়ার ক্ষেত্রে, তিনি যদি সেটাকে প্রেফার করেন, সেটার প্রকাশ বা সেটার যে সুফল, সেটা কিন্তু সমাজ পেতে থাকে। কারণ সমাজের একটা অংশ শিক্ষিত হয়েছে, সমাজের একটা অংশ আহ আহ, তার যে মেধা এবং যোগ্যতার ধারণ করেছে, এবং সমাজে তাকে সেটা প্রোভাইড করেছে। কাজে সেটার প্রকাশ কিন্তু যেমন পরিবারে আমরা পাবো, সমাজেও পাবো। কাজে যদি আমরা তাকে তার তার যোগ্যতার বিকাশের জন্য একটা কর্মজীবন দিতে পারি, একটা কর্ম পরিবেশ দিতে পারি, সেটা দ্বারা সমাজ আরো বেশি বিকশিত হবে, সমাজ আরো বেশি বেনিফিটেড হবে। কিন্তু কোনো কিছুই কিন্তু একটা ফুলকে যখন যত্ন করা হয়, তখন কিন্তু সে সুবাস ছড়াতেই থাকে। আর ফুলটাকে যখন অযত্নে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু সে পরিবেশটাকেও
গন্ধময় করে ফেলে। কাজেই নারী যখন সমাজে তার অস্তিত্বকে প্রকাশ করছে, সে প্রচন্ড রকম অস্তিত্ব নিয়ে সে বিরাজ করছে, তখন তাকে আমরা যত যত্ন করব, তার মেধা এবং যোগ্যতার আমরা যত পরিচর্যা করব, সমাজ কিন্তু যে কোনো ভাবেই হোক সেটা দ্বারা বেনিফিটেড হবে, উপকৃত হবে। চলে আসি মার্জিয়া মমতাজের কাছে। আমাদের সমাজে প্রচলিত আছে নারীরা ঘর দেখবে আর পুরুষেরা বাইরে সামলাবে, তাহলে সামাজিক ভারসাম্য রক্ষা হয়। তাহলে নারীরা যদি পুরুষের সব কাজ করে, তাহলে একজন নারীর জীবনে পুরুষের দরকার কি? অথবা আর সব নারী যদি ঘরের বাইরে কাজ করে, তাহলে ঘরের বাচ্চা কাচ্চাই বা কে সামলাবে? বিষয়টা নিয়ে যদি আমাদের একটু বলতেন। অনেক ধন্যবাদ। প্রশ্নটা আসলে সত্যি সত্যি যে কোনো কর্মজীবী নারী এরকম নাই বোধহয় যে যাকে এটা শুনতে হয় না। এই জন্য শুধু এটার জবাব জানার জন্যই এটা চিন্তা করা দরকার এটা না। আমার যখন মনে হয় যে আমি যখন এই প্রসঙ্গগুলো মাথায় আসে যে আজকের বাজারটা কে করবে, আমি কেন করব, এটা তো আমার কাজ ছিল না, তখন সাথে সাথে আমাকে প্রশ্ন করতে ইচ্ছা করে এটা আসলে কে বেঁধে দিয়েছে। আমি মনে করি নারী এবং পুরুষের এক্সক্লুসিভ কাজ, যে এটা মেয়েদের কাজ আর এটা ছেলেদের কাজ, এটা সন্তান জন্ম দেওয়া এবং সেই সংশ্লিষ্ট কিছু কাজ ছাড়া আর কোনো কাজকে এভাবে ভাগ করে ফেলাটা আসলে অনুচিত, যে এটা শুধুই নারীর কাজ, এটা শুধুই পুরুষের কাজ। আমি আগে একটু বলি যে এটা করার কারণে আমাদের কি ঝামেলাটা হচ্ছে। এটা করার কারণে আমাদের যেটা ঝামেলা হচ্ছে, আমাদের সমাজে আমরা দেখি যে কিছু সিন্ডারেলার জন্ম হচ্ছে, যারা মনে করছে যে আমার দায়িত্ব হচ্ছে শুধু ভোগ করা, আমার দায়িত্ব যেহেতু প্রোভাইড করা না, সুতরাং আমার যোগ্যতা স্কিল সেট কোনো কিছুরই দরকার নেই, আমি একটু সুন্দর করে সাজতে পারলেই হবে। সাথে সাথে পুরুষ চিন্তা করছে ঘরের সব দায়িত্ব যেহেতু নারীর, কারণ আমি বাইরে থেকে একটা স্মার্ট অ্যামাউন্ট আর্ন করি, সুতরাং আমাকে ঘরে আর দরকার নেই। যার কারণে আমাদের বাচ্চাদের প্যারেন্টিং এর ক্ষেত্রে আমাদের মায়েরা আবার কিন্তু ঝামেলায় পড়ছেন, কারণ বাবারা মনে করছেন যে ও তো সারাদিন বাসায় ছিল, ওই তো দেখবে ওদেরকে। হ্যাঁ, কিন্তু একই সাথে একটা সন্তানের তার বাবাকেও দরকার হয়, তার মাকেও দরকার হয়, নইলে আল্লাহ সবাইকে হয়তো ঈসা আলাইহিস সালামের মতো সিঙ্গেল প্যারেন্টদের হাতে দিয়ে দিতেন। যেহেতু আমরা দেখছি যে প্রত্যেকটা বাচ্চার জন্মের পেছনে একটা ফ্যামিলি এক্সপেক্ট করে ইসলাম, যেই ফ্যামিলিটা তৈরি হবে খুব মজবুত, খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা ডিডের মাধ্যমে, সেটা হচ্ছে বিয়ে। তার মানে কি, এই বাবা মা একজন আরেকজনের সাথে এমন একটা চুক্তিতে আবদ্ধ যে তারা যতদিন একসাথে থাকবেন ততদিন কি কি শর্ত মেনে চলবেন, কিভাবে এই সম্পর্কটা শুরু করবেন, এবং এই বাচ্চাটার উপরেও এই সংসারটার উপরে দুইজনেরই সমান হক আছে। এখন আমরা যখন একটা কাজকে পুরুষের কাজ, একটা কাজকে নারীর কাজ মনে করি, বিশেষ করে আমি যদি মনে করি যে বাইরে গিয়ে একটা মেয়ে কাজ করছে, তাহলে তার ঘরের হাজবেন্ড যে ইনকাম করছে সেটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, এটাকে আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে চিন্তা করাটা অনুচিত। হ্যাঁ, এটাকে কোনোদিন আপনি পুরুষের কাজ বলতে পারবেন না। একটা নারী তার মেধা এবং যোগ্যতা দিয়ে যদি কোনো একটা বাইরের কাজ, একটা কর্মক্ষেত্রে যায়, অথবা এমনও হতে পারে যে ঘরে বসে কাজ করছে, তাই না? এখনকার সময়ে আমার মনে হয় যে বাংলাদেশের যেই অনলাইনের যে বুম হয়েছে, সেই সময়টাতে অনেক মেয়ে ঘরেই কাজ করছে। আপনাকে একটা মেয়েকে বোঝাতে হবে, একটা পুরুষকে বোঝাতে হবে যে আপনার আসলে কর্মক্ষেত্র কোনগুলা। আমার পরিবার আমার একটা কর্মক্ষেত্র, আমার অফিস আমার জন্য একটা কর্মক্ষেত্র, আমার সন্তান আমার জন্য আরেকটা কর্মক্ষেত্র। আমি কোনটার কতটুকু হক আদায় করছি সেইটাকে আমি জাস্টিফাই করতে পারছি কিনা, আমার ভেতরে যে বিবেক আছে, আমার যে শিক্ষা আছে, সেই অনুযায়ী আমি সেটাকে হক আদায় করছি কিনা, সেটাও একটা বিষয়। এখন মনে করেন একটা মহিলা বাইরে যাচ্ছে না, সে বাসায় থেকেই হয়তো কোনো একটা সার্ভিস দিচ্ছে, কোনো একটা অনলাইন শপ চালাচ্ছে, কিন্তু এটার পেছনে সে এমনই ব্যস্ত যে সে তার হাজবেন্ড সংসারের দিকে খেয়াল রাখছে না। আবার একজন পুরুষ, সে তার কর্পোরেট দৌড়ে এতই ব্যস্ত, সে তার সংসারের দিকে খেয়াল রাখছে না। কোনোটাকেই তো আমরা আইডিয়াল প্র্যাকটিস বলতে পারি না। তাহলে আমাকে আমার জায়গা থেকে দেখতে হবে, আমাকে আমার সমাজের একদম ছোট মানুষ থেকে, যে যখন মানুষ আস্তে আস্তে ম্যাচিওর হতে শেখে, যখন আমি তাকে একটা কর্মক্ষেত্রের জন্য তৈরি করতে শিখি। হ্যাঁ, যেমন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে গ্র্যাজুয়েশন লেভেলটা হচ্ছে তার কর্মক্ষেত্রের জন্য তৈরি করার সময়, সেই সময় থেকেই তাকে শেখাতে হবে যে শুধু টাকা কামাই করার যে জায়গাটা, সেটাই তোমার মনোযোগের 100% পাবে না।
সে তোমার কাছ থেকে 8 ঘন্টা কিনতে পারে, কিন্তু তোমার যে বাকি কাজগুলো সেই জায়গাতেও তোমাকে পারফর্ম করতে হবে। হতে পারে কারো কাজ তার কাছে 10 ঘন্টা ডিমান্ড করে, সে সেখানে সেই পরিমাণ সময় দিল, কিন্তু সেইটা করতে গিয়ে সে তার সংসার ধ্বংস করে ফেললে সেটা নারী পুরুষ সবার জন্যই এটা অপছন্দনীয় কাজ হওয়া উচিত, তাই না? এক্ষেত্রে শুধু নারীকে যখন ব্লেম করা হয় তখন আমার মনে হয় যে এটা আমরা এক পাশে তাকাচ্ছি, আমরা আরেক পাশে তাকাচ্ছি না। এখন নারী যদি ইনকাম করে তাহলে পুরুষের দরকার কি? আমার মনে হয় এই প্রশ্নটার বেশিরভাগ আসে একটা মনের ভেতর কোনো একটা নেগেটিভ চিন্তা থেকে। হ্যাঁ, একটা হিংসা থেকে আসতে পারে, কখনো একটা প্রতিযোগিতার একটা ভাব থেকে আসতে পারে। তো যে এই কথাটা বলে তাকে আমার বা যারা এই কথাটা বলতে চান তাদেরকে আমার একটাই কথা, যে নারী পুরুষের কাজ হিসেবে যদি আপনি স্পেসিফাই করে ফেলেন তাহলে বিপদে আপনার সমাজে আগে পড়বে। এটার অসংখ্য উদাহরণ আপনার চারপাশে আছে। এক্ষেত্রে তাহলে আপনাকে আরো দুটো প্রশ্ন একসাথে করতে চাই। সেটা হচ্ছে এরকম যে এখন যদি আমরা এটা সমাজে যেই প্রচলনটা শুরু হয়েছে, নারী চাকরি করছে এবং এটা আমাদের সমাজে দিন দিন বাড়ছে, সেই ক্ষেত্রে কোনো নারী যদি শুধু গৃহিণী হতে চায় তাহলে সেটাকে কি আমরা নেগেটিভ হিসেবে দেখবো কিনা? ইতিমধ্যে কিন্তু দেখছে, দেখা যায় নারীকে হয়তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ও তো কিছু করে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় একই প্রশ্ন করব যে কোনো নারী যদি বাইরে কোনো কাজ করেন সেটা কি শুধুমাত্র হতে হবে? তিনি কি অর্থনৈতিক ছাড়া ঘরের বাইরে কোনো কাজ করবেন না, যেটা সামাজিকভাবে বা অন্য কোনো ভাবে আমাদের জন্য হেল্পফুল হয় কিনা? এই দুটো যদি বলেন একসাথে। এক্ষেত্রে আমি একটু মুসলিম নারী হিসেবে আমার অবস্থানটা দেখতে চাই। হ্যাঁ, আমি যখন দেখি আমাকে এখানে কোনো ফিনান্সিয়াল বার্ডেন দেওয়া হয় নাই, আমার কিন্তু ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি নাই। এমনকি আমি যদি ইনকাম করি আমার পরিবারে সেটা খরচ করার বাধ্যবাধকতাও নাই। অপরদিকে আমার কাছে যেন কিছু পয়সা আসে সেটার ব্যবস্থা করা আছে। আমি মিরাসের সম্পত্তি পাচ্ছি, আমি মোহরানার সম্পত্তি পাচ্ছি। হ্যাঁ, এরপরে বিভিন্ন কাজে যদি আমার কোনো ইনভেস্টমেন্ট থাকে সেখান থেকে আমি কোনো পয়সা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই গ্যাপটা কেন? রেসপন্সিবিলিটি নাই কিন্তু ইনকাম আছে। এই পয়সাটা মেয়েরা কি করবে? শুধু জাকাত দিবে? বছর বছর আমি ব্যাংকে রেখে দিলাম, আমি জাকাত দিলাম, এটার জবাবটা কি? এটা যদি চিন্তা করি আমার রিয়েলি এটা আসছিল মাথায় যে এইটা কেন করা হলো? তাহলে মেয়েদেরকে পয়সা দেওয়া হবে কেন? একটা মেয়ে পয়সা দিয়ে কি করবে? হ্যাঁ, আমি যখন ইতিহাসে খুঁজতে শুরু করলাম তখন দেখলাম যে আসলে মুসলিম মেয়েরা, মুসলিম মহিলারা তাদের এই স্পেয়ার পয়সাটা কাজে লাগিয়েছেন, এবং এমন কিছু কাজে লাগিয়েছেন যেই জায়গাগুলো ইতিহাসে চিহ্ন হয়ে আছে। তার মানে আল্লাহ হয়তো পুরুষকে চেয়েছেন পুরুষ সভ্যতার মূল রেসপন্সিবিলিটির জায়গাটা পালন করবে, এবং নারী সেখানে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা সেটা শোধ করবে। আপনি খেয়াল করেন যে আমরা যদি নাহারে জুবাইদার কথা চিন্তা করি, হ্যাঁ, খলিফা হারুনুর রশিদের স্ত্রী, তিনি কি করেছিলেন? তার একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়ে যখন একজন স্কলারের কাছে জিজ্ঞেস করেছেন, উনি বলেছেন যে আপনি এমন একটা কাজ করবেন যেটাতে অনেক মানুষ উপকৃত হবে। সেই ইরাক থেকে মক্কা পর্যন্ত হাজিদেরকে পানি পান করানোর জন্য তিনি একটা নহর খনন করার কথা বলেছিলেন। হ্যাঁ, তখনকার সময়ের জন্য এটা কোয়াইট ইম্পসিবল একটা কাজ, যে এত দূর থেকে কোনো পাম্প নাই, কিছু নাই, এত দূর থেকে যেন পানি অটোমেটিক আসে সেটার ব্যবস্থা করে করে যাওয়া। এটার কাজে তিনি যে অর্থ ব্যয় করেছিলেন সেটা ছিল তার পার্সোনাল অর্থ। এখন আমাদের নারীদের এখন একটা স্বাভাবিক ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা কর্মক্ষেত্রে এসেছি একটা প্রতিযোগিতার ফল হিসেবে, হ্যাঁ, যে একটা পুরুষ পারলে আমি পারবো না কেন, এই প্রতিযোগিতাটা আমার কাছে একটা অসুস্থ প্রতিযোগিতা মনে হয়। আমার উচিত আমাকে নিয়ে চিন্তা করা, আমার সোসাইটিকে নিয়ে চিন্তা করা। আমি কখনো প্রতিযোগিতার কারণে একটা কর্মক্ষেত্রে যাব না, যে হোক। তো যে কারণে এখন আমাদের দেশের মেয়েদের মাথার মধ্যে এটা যদি কারোর মাথার মধ্যে থাকে যে আমাকে যদি সংসারে সম্মান আদায় করতে হয় তাহলে আমার একটা জব লাগবে, এটা একটা ভুল চিন্তা আমি বলবো। কারণ যেই মহিলাটির তার পরিবারে কোনো পজিশন নাই, বাইরে কোনো পজিশন নাই দেখে তার ঘরে ইজ্জত হচ্ছে না, তার বাইরে পজিশন থাকলেও ঘরে কতটুকু ইজ্জত হবে এটা চিন্তা করার বিষয়। এর চাইতে সে যখন নিজের কাজকে নিজে ভ্যালুয়েশন করতে পারবে, যে আমি যদি আমার বাচ্চাকে পড়াচ্ছি সেটা যদি আমি বাইরের একজনকে দিয়ে করাতে হয়, আমি তাকে মান্থলি কত পয়সা দিতে হবে। আমি এটা সত্যি সত্যি একটা মানুষকে একদিন করে দেখিয়েছিলাম, তার 4টা মেয়ে। তো উনি বলছিলেন যে আমি তো আপনার মতন কাজ করি না,
হ্যাঁ, তো আমি বলছি দাঁড়ান, আপনি কি কি কাজ করেন আমি আপনাকে আজকে ভ্যালুয়েশন করে দেখাবো। আপনার 4টা মেয়েকে, ওরা 3জন স্কুলে পড়ে, একটা মেয়ে কলেজে পড়ে, এদেরকে উনি আনা নেওয়া করেন। এই কাজটা যদি আপনি কেন করেন, নিশ্চয় প্রয়োজন আছে দেখে করেন, নিরাপত্তার জন্য করেন। আপনি যদি আজকে অসুস্থ হয়ে যান, এই কাজটা করার জন্য আপনি যদি একজনকে হায়ার করেন, আপনি তাকে মাসে কত দিবেন? তো অনেক চিন্তা ভাবনা করে বলে 10,000। হ্যাঁ, তারপর কিন্তু 4 জনের জন্য 4 দুগুণে 8 বার আসা যাওয়া করতে হয়, সেটা কতটুকু এটা আমরা বুঝি। তারপরে ঘরের কাজ ছাড়াও, ঘরের কাজ যদিও আমরা বাইরের কাউকে দিয়ে করাইও, গৃহকর্মীদেরকে দিয়ে করাইও, কিন্তু ঘরে শুধু থাকা, অবস্থান করা, এটারও একটা মনিটারি ভ্যালু আছে। আপনি যদি পুঁজিবাদের দৃষ্টিতেই দেখতে চান, তাহলে একজন মা শুধু ঘরে থেকেই তার দেশের ইকোনমিতে যে পরিমাণ ভ্যালু অ্যাড করেন, সেটা আনপেইড লেবার লেভেলে থাকে। আনপেইড লেবার কি বলে, এই লেভেলের আন্ডারে থাকবে, কিন্তু সেটা একটা হিউজ পরিমাণ। এটাকে যদি আমরা পেমেন্ট করতে হইতো, তাহলে আমাদের জিডিপিও কিন্তু বাড়তো। হ্যাঁ, কারণ এটা পেমেন্ট হচ্ছে, এক পকেট থেকে আরেক পকেটে যাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই মূল্যটা একটা মহিলার আগে নিজের বুঝতে হবে যে আমি আসলে একটা ভ্যালু অ্যাড করি শুধু ঘরে এক্সিস্ট করার মাধ্যমে। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, সেখানে আমি বলবো যে এই দায়বদ্ধতা শুধু নারীর না, এই দায়বদ্ধতা নারী পুরুষ সবার আছে। একজন নারীকেই আমি শুধু এক্সপেক্ট করব যে সে সমাজ সংস্কারে ভূমিকা রাখবে, সে শুধু সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে, একজন পুরুষ রাখবেন না? দুইজনই তো লিডার, রাইট? দুইজন দুই স্কেলে লিডার। প্রত্যেকেই এটা চিন্তা করেন যে যার একটা কর্পোরেট হাউস আছে, তিনি একজন সিইও, তিনিও কি কোনো চ্যারিটির কাজ করেন না? তিনিও কি মাঝে মধ্যে এমন কিছু কাজ করেন না যেটা থেকে তার কোনো প্রফিট হবে না, ইভেন যেটা থেকে তার কোনো ইনকামও হবে না? করছেন না? তাহলে এটা শুধু নারীর উপর আরোপ করতে দেওয়া আসলে নারীর উপরে একটা মানসিক দায়বদ্ধতা চাপায় দেওয়া, তাই না? যে তোমার যেহেতু ইনকামের দরকার নাই, তাহলে তুমি যেহেতু ইনকাম করতে যাচ্ছই, তাহলে এটার একটা সামাজিক অ্যাসপেক্টও থাকতে হবে। আমি এটা মনে করি না। একজন মানুষ যদি তার যোগ্যতা থাকে, সে একটা অর্থকরী কাজে নিযুক্ত হতে পারে, এবং এখানে তার আর কোনো দায়বদ্ধতা মাথায় না রাখলেও হবে, সে সৎ থাকলেই হবে। আর তার বাকি দায়বদ্ধতার ক্ষেত্রে নারী পুরুষ সবার কাছেই ইসলাম তাকে নির্দিষ্ট কিছু কাজ দিয়েছে। এটা অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, সেই কাজগুলো পালন করতে হবে। এর পরেও যদি কেউ কোনো কাজ করতে চায়, এটা তার ব্যক্তিগত মোটিভেশন, এটার জন্য তাকে এক্সটার্নালি কেউ চাপ দিতে পারবে না, তার কাছে এক্সপেক্ট করতে পারবে না, তাই না? অনেক অনেক ধন্যবাদ। আবার চলে আসছি ডক্টর সাজেদা হুমায়রার কাছে। আপনার কাছে আমার এবারের প্রশ্ন, নারীর মর্যাদা আল্লাহ এবং রাসূল কিভাবে আমাদেরকে বলেছেন, অর্থাৎ কোরআনে এবং হাদিসে আমরা কিভাবে দেখতে পাই নারীর মর্যাদা কেমন? আসলে আমরা অনেকেই জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নারীদের মূল্যায়িত করেছিলেন, নারীর মূল্যায়ন সেই সময় কিভাবে হয়েছিল। তো এক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ দিতে চাচ্ছি। হাদিস থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নারীরা জ্ঞান অর্জনে প্রচণ্ড আগ্রহী ছিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেন। সে সময় নারীরা প্রয়োজনীয় নির্দেশনা জানার জন্য আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সৃজনশীল চিন্তা চেতনাকে ডেভেলপ করার জন্য সপ্তাহের নির্দিষ্ট একটা দিন শুধুমাত্র নারীদেরই ক্লাস নিতেন। সেদিন তিনি তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতেন, উপদেশ দিতেন। হ্যাঁ, একবার একটা সমাবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের সামনে বক্তব্য রাখছিলেন। তখন তিনি বুঝতে পারছিলেন যে পেছনের সারিতে বসা নারীরা তার কথা শুনতে পাচ্ছেন না। তখন তিনি আবার পেছনের দিকে চলে গেলেন এবং নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মতামতকে এবং যোগ্যতাকে খুব গুরুত্বের সাথে দেখতেন। এটা আমরা দেখি যে হুদাইবিয়ায় যখন সংকট হয়েছিল, হুদাইবিয়া সন্ধির সময়, সে সময় সেই সংকট নিরসনে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার পরামর্শে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে আসলে নারী শিক্ষার এমন উৎসাহের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং এর পরবর্তী যুগগুলোতে আমরা অনেক নারী স্কলারকে পেয়েছি। আমরা যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলি, বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি শুধু নারীদেরই না, তিনি পুরুষদেরও ক্লাস নিতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু,
নামে একজন সাহাবী, তিনি বলেছেন যে আমাদের মাঝে যখনই হাদিসের কোনো বিষয় নিয়ে সমস্যা হতো বা কনফিউশন হতো, আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলে তার সমাধান পেয়ে যেতাম। এ থেকে কিন্তু আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জ্ঞানের গভীরতা বুঝতে পারছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে, উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে সরকারের সমালোচনা করেছেন। সে সময়ের সমাজ নারীদেরকে সেই মূল্যায়ন করেছে বলেই, সেই মর্যাদা দিয়েছে বলেই একজন নারী সরকারের সমালোচনা করতে পারতেন। হ্যাঁ, এবং সেই সমালোচনার প্রেক্ষিতে তখন সংশোধন করা হয়েছিল। এরপর আমরা আরেকটা উদাহরণ আমি দিতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে নারীদের উপস্থিতিকেও অ্যাপ্রিশিয়েট করেছিলেন। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা, তার কথা আমরা অনেকেই জানি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একজন নারী যোদ্ধা হিসেবে পরিচিত। তিনি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি স্বাভাবিকভাবে একজন পুরুষ যেভাবে যুদ্ধ করে সেভাবেই তিনি যুদ্ধ করেছেন, সেভাবেই তিনি যুদ্ধ করতেন। এক হাতে উন্মুক্ত তলোয়ার এবং আরেক হাতে একটা ঢাল নিয়ে তিনি যুদ্ধ করতেন। তো উহুদ যুদ্ধে তার অসাধারণ ভূমিকার কথা ইতিহাসের পাতায় আমরা পাই। সে সময়ে, উহুদ যুদ্ধের সময়ে এক পর্যায়ে আল্লাহ রাসূল অরক্ষিত হয়ে পড়েন। সে সময় নুসাইবা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে এবং তিনি নিজেই ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে গিয়ে, প্রতিরক্ষা করতে গিয়ে সেদিন তার শরীরের 12টি জায়গায় আঘাত লাগে। তার তো কাঁধে অনেক বড় একটা ক্ষত হয়ে গিয়েছিল, যেটা ভালো হতে 1 বছরের মতো সময় লেগেছে। এবং যুদ্ধ শেষে তাকে পাওয়া যায় আহত অবস্থায়, অজ্ঞান অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে নুসাইবার ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি এভাবে মন্তব্য করেছেন যে উহুদের দিন আমি ডানে তাকিয়েছি, দেখি নুসাইবা, আমি বামে তাকিয়েছি, দেখি নুসাইবা, চারিদিকে শুধু যেন আমি নুসাইবাকেই দেখেছি। সেদিন সে এমনভাবে যুদ্ধ করেছে, সেদিন সে অনেক পুরুষ যোদ্ধাদের চেয়েও ভালো যুদ্ধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই খুশি হয়েছিলেন তার পারফরমেন্সে, এবং তিনি শুধু তার প্রশংসাই করেননি, তিনি তার জন্য দোয়াও করেছেন যে হে আল্লাহ, তুমি নুসাইবা এবং তার পরিবারকে জান্নাতে আমার সঙ্গী করে দিও। এই ঘটনার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কিভাবে মর্যাদা দিয়েছেন। এরপরে আমরা দেখি যে নারীদের মসজিদে যাওয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মতামত ছিল, তার কিভাবে তিনি অনুপ্রাণিত করেছিলেন, তিনি কখনো নিষেধ করেননি। এই প্রসঙ্গে আমি একটা হাদিস বলতে চাচ্ছি, হযরত আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল আমাদেরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করি। তো তখন আতিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাদের তো অনেক বোনেরই ওড়না নাই, তারা কিভাবে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে যার ওড়না নাই তাকে আরেক বোন ওড়না ধার দিবেন। এভাবে আল্লাহ রাসূল এতটাই জোর তাগিদ দিয়েছেন এবং এক্ষেত্রে তিনি কোনো এক্সকিউজ গ্রহণ করেননি। কারণ জুমার নামাজ এবং ঈদের নামাজ, এই 2 নামাজেই খুতবা দেওয়া হয়, সেখানে মুসলমানদের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন যে নারীরাও সেই জ্ঞানগুলো অর্জন করুক এবং নারীরাও সমাজ সংস্কারে এগিয়ে আসুক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই নারীদেরকে মূল্যায়ন করেছেন। তো আমি আরেকটা ঘটনা বলতে চাচ্ছি যে মসজিদে নববীতে আল্লাহ রাসূলের সময়ে একজন কৃষ্ণাঙ্গ নারী ক্লিনার হিসেবে ছিলেন। তো সেই নারী যখন মারা যান, তার মৃত্যুর পর আল্লাহ রাসূল তার কবরের কাছে গিয়ে সালাতে জানাজা আদায় করেছেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারীদের প্রতি মূল্যায়ন। নারীদেরকে তিনি এভাবে মর্যাদা দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের শিক্ষা এবং সোশ্যাল সার্ভিসের পথকে সহজ করে দিয়েছেন এবং পরবর্তী যুগগুলোতেও আমরা দেখি যে সেই ধারাবাহিকতা চলতে থাকে এবং পরবর্তী যুগে আমরা দেখি যে এমন অনেক নারী জন্মেছেন যাদের জ্ঞান এবং কাজের প্রতিফলন সে সময় সমাজ এবং সভ্যতাকে মহামান্বিত করে তুলেছিল। ধন্যবাদ ডক্টর সাজেদা হুমায়রা। আমরা পরবর্তীতে নারী সাহাবীদের কথা এবং তার পরবর্তী যুগে নারীদের মর্যাদার কথা নিয়ে আমরা আবার আলোচনা করব। এখন চলে যাচ্ছি ডক্টর ফাতেমা রুহানীর কাছে। ডক্টর ফাতেমা রুহানী, আপনার কাছে আমার এবারের প্রশ্ন, সমাজ ও সভ্যতার বিকাশে জ্ঞান বিজ্ঞান চর্চায় নারীর ভূমিকা রাখার সুযোগ কতটুকু? সমাজ ও সভ্যতার বিকাশে সমাজ ও সভ্যতার শুরুটা যদি আমরা একটু দেখি, যে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠালেন হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, দুজনকে একসাথে। দুজন কিন্তু একসাথেই সমাজ এবং সভ্যতার যে সূচনার যে সময়গুলো, সেগুলো একসাথে ওনারা পাড়ি দিয়েছেন।
এবং আজকের এই পর্যায়ে এসে আম, দেখি যে যদি বেগম রোকেয়ার মতো করেও আমরা যদি বলি যে গাড়ির দুটো চাকা যদি সমান না হয় সেই গাড়ি কিন্তু সামনে এগোবে না। আর আহ, নারী এবং পুরুষ উভয়ে মিলেই হচ্ছে সমাজ সমাজ এবং সভ্যতার যে চালিকা শক্তি। সেখানে নারীর চাকাকে যদি আমি ছোট করে রাখি আর পুরুষের চাকাকে যদি বড় করে আহ তাকে আমি বেশি ফোকাসে রাখি, তাহলে কিন্তু সমাজ এবং সভ্যতা সামনে এগোবে না। সেটা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমরা কোরআনের পাতায় পাতায় আমরা দেখেছি যে বিভিন্ন নবী রাসূলদের যে ঘটনাগুলো যখন কোরআনে এসেছে তার প্যারালাল কিন্তু সেই সময়কার নারীদের কথাও এসেছে। আমরা মুসা আলাহিস সাল্লামের গল্প শুনতে শুনতে আমরা কিন্তু তার বোনের কথা কোরআনে পাই। আহ বিবি আসিয়ার এমন কিছু কথা এসেছে যে তাকে মমতাময়ী বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। যে ফেরাউনের যে রুদ্ধতা, যে রুক্ষতা, তার মাঝে কিন্তু আহ সমাজকে সভ্যতার প্রয়োজনে আসিয়ার আলাইহিস সালামের মতো একজন মমতাময়ীর প্রয়োজন ছিল সেই জায়গায়। ঠিক সেরকম সমাজ এবং সভ্যতাকে যদি আমরা ভারসাম্যপূর্ণ রাখতে চাই, তাহলে নারী এবং পুরুষের যে ইউনিক যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে কিন্তু প্যারালাল সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ সেভাবেই কিন্তু আমাদেরকেও সৃষ্টি করেছেন, সমাজের বিকাশের পদ্ধতিটাও আল্লাহ তাআলা সেভাবেই তৈরি করেছেন। কাজে আমরা দুইজনকে সমানে রেখে, দুইজনকে সমানভাবে প্রোভাইড করেই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জায়গায় যদি আমরা বৈষম্য রাখি, তাহলে কিন্তু সমাজের যে সামনে এগিয়ে যাওয়ার যে গতি, সেটা ব্যাহত হবে। আরেকটি বিষয় হচ্ছে যে জ্ঞান বিজ্ঞান চর্চায় যে নারীর ভূমিকা, সেটা প্রথম থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু দেখি যোগ্যতা, দক্ষতা এবং মেধায়, হ্যাঁ, আল্লাহ রাবুল আলামিন কিন্তু কোনো পার্থক্য করেননি। হ্যাঁ, যেমন যে কোনো একটা ধর্মের খুব প্রাথমিক দিকে যদি আমি নজর দিই, একমাত্র ইসলামকেই আমরা পাই যেখানে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন খুব জ্ঞানী একজন ব্যক্তির ইসলামের যে জ্ঞানের গঠন, সেই জায়গাটাতে তাকে আমরা খুঁজে পাই। অন্য অন্য সব প্রাচীন যে ধর্মগুলো আছে সেখানে কিন্তু আমরা সব জ্ঞানের যারা সংরক্ষক ছিলেন এবং বিকাশ যারা করেছেন, সেই মাধ্যম সব পুরুষ ছিল, সেখানে আমরা কোনো নারীকে দেখতে পাই না। কিন্তু ইসলাম কিন্তু এই নারী যে জ্ঞান জ্ঞান জ্ঞানের সাধকরা যারা ছিলেন তাদেরকেও সমানভাবে সামনে নিয়ে এসেছে। এরপরে আমরা জানি যে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে একজন নারীর হাতে। তারপর জ্ঞানের যে কোনো ধারাতে নারীর অংশগ্রহণ, নারীর সেটা বিকাশ, এখানে কিন্তু ইসলামের কোনো ধরনের কোনো বাধা নেই। এবং আজ পর্যন্ত কিন্তু আমরা দেখি যে জ্ঞান বিজ্ঞান চর্চার যে সর্বোচ্চ সীমা, সেখানে কিন্তু নারীকে বাধা দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। হ্যাঁ, বা এজন্য যত বেশি আমরা নারীকে জ্ঞান বিজ্ঞান চর্চায় ভূমিকা রাখার জন্য সুযোগ সুবিধা করে দিব, যত বেশি সমাজে নারীর জ্ঞানের চর্চাকে আমরা বিকাশমান রাখবো, তত বেশি কিন্তু মানব সভ্যতা এগিয়ে যাবে। কাজে এই জায়গাটাতে আসলে আমাদেরকে সহায়ক হতে হবে নারীর জন্য, এবং এটা আমাদের নিজেদের প্রয়োজনীয়, এটা মানব সভ্যতার প্রয়োজনীয়। মানব সভ্যতার যে জ্ঞানের যে চর্চার, জ্ঞানের যে গতি, সেটাকে গতিশীল রাখার প্রয়োজনই নারীকে অংশগ্রহণমুখী রাখতে হবে। চলে যাচ্ছি মার্দিয়া মমতাজের কাছে। মার্দিয়া মমতাজের কাছে আমার এবারের প্রশ্ন, সমাজে তাহলে নারী ও পুরুষের সম্পর্কের বোঝাপড়া কেমন হবে? অনেক ধন্যবাদ।